স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল এবং সিনিয়র সাংবাদিক নাদিম কাদের। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। আমরা সাধারণত সারাদিনের খবরগুলি একটু দেখে আসি, কিন্তু আজকে এখন আমরা একটু যেতে চাই ধানমন্ডির দক্ষিণ হাওয়ায়। আপনারা জানেন যে আজ 13ই নভেম্বর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৬তম জন্মদিন। আমরা একটু যেতে চাই দক্ষিণ হাওয়ায়। হুমায়ুন আহমেদের ৬৬তম জন্মদিন উদযাপিত হচ্ছে। আমরা এখনই খাবার দিয়ে দিব, আপনারা সবাই খেয়ে যাবেন এবং আপনাদেরকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন আহমেদের পরিবারের এবং প্রিয়জনদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। শাওন কথা বলছে এবং তার দুই ছেলেকে আমরা দেখতে পাচ্ছি। শাকুর মজিদকে দেখতে পাচ্ছি আমরা, শাওনের মা আছেন। ফেরদৌস ভাই পডকাস্ট অন করা আছে, একটু দেখে নেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি দিয়ে দেন। আপনারা যারা আসছেন আজকে এখানে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সবাইকে অডিও অন করো। আচ্ছা আপনি কি চিঠি বানাচ্ছেন? আপনারা যারা এসেছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার, আপনাদের সবার জন্য রাতের খাবারের ব্যবস্থা আছে, আপনারা সবাই খেয়ে যাবেন। এবং আজকে কষ্ট করে আসার জন্য আপনাকে সবাইকে হুমায়ুন আহমেদের পরিবারের পক্ষ থেকে এবং হুমায়ুন আহমেদের প্রিয় জি, আমরা হুমায়ুন আহমেদের জন্মদিনে আমরাও শুভ কামনা করি তার পরিবারের জন্য। এই একই নভেম্বরের 19 নভেম্বর, একই মাসে যার জন্ম, একই মাসে তার মৃত্যু। আমরা এখন একটু যেতে চাই সারাদিন যে খবরগুলো আলোচনায় ছিল, শিরোনাম হয়েছে, সেই খবরগুলো একটু দেখে এসে আমরা আলোচনা শুরু করব। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার দায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদারকে চাকরিচ্যুত করা হয়েছে। 9 নভেম্বর আদেশটি জারি হলেও বিষয়টি জানাজানি হয় বুধবার। 2018 সাল পর্যন্ত আবুল কাশেমের চাকরির মেয়াদ ছিল। সরকার আদালত নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে বিচারকদের নির্ভয়ে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ মাঠের জনসভায় তিনি একথা বলেন। তার বিরুদ্ধে করা মামলা কেন প্রত্যাহার হয়নি সে প্রশ্নও রাখেন বিএনপি চেয়ারপারসন। আপনারা নিরপেক্ষভাবে বিচার করেন, আপনাদের কোনো ভয় নাই, আমরা আছি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করব, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করব। জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূল করে দেশের উন্নয়নে কাজ করাই এ সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের মুরাদপুরে আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাধীন বাংলাদেশে রাজাকারদের প্রতিষ্ঠিত করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আর তাদের হাতে পতাকা তুলে দিয়েছেন খালেদা জিয়া। চট্টগ্রামের লালদিঘি ময়দানের জনসভায় একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। ফরিদপুরের নগরকান্দার পৌর মেয়র ও বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান এম এনায়েতুর রহিম এ আদেশ দেন। আসামি জাহিদ হোসেন খোকন পলাতক রয়েছেন। একজনকে মসজিদ থেকে বৃদ্ধ মানুষ কোরআন তেলাওয়াত করারত অবস্থায় তাকে সেই মসজিদ থেকে টেনে হিঁচড়ে বের করে এই আসামি নিজ হাতে তাকে গুলি করে হত্যা করেন। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছি। যেহেতু তারা অনেক নামে রূপান্তরিত করেছে, আমার আসামি সেই আসামি নয়, তারা যে আসামিকে উপস্থাপন করেছে। দেখছিলেন সারাদিনের খবরগুলো। জি, আমরা দেখলাম সারাদিনের খবরগুলো। তার আগে একটু আসলে আমরা হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। দেখলাম আমরা তার খুব
আনন্দঘন মুহূর্তে এই দিনটিকে পালন করছেন। একটা আপনি জানেন যে খুবই একটা অন্যরকম দিন আসলে পরিবারের জন্য। যে আমার এমনি মানে হুমায়ুন আহমেদ বাংলাদেশের অনেক বড় লেখক ছিলেন, অনেক বড় ব্যক্তি ছিলেন, এবং বাংলা সাহিত্যে বাংলা নাটকে ওনার যে অবদান, এটা মানে অল্প কথায় আলোচনা করার কিছু নাই। এটা এত বড় একটা বিশাল ব্যাপার। উনি আপনার মারা গেছেন জাস্ট বছর দুয়েক হলো আর কি। ওনার মৃত্যুটা পুরা জাতির জন্য, সকলের জন্য এত বেশি শোকাবহ একটা ঘটনা। এই শোকের পরে মানে এত আনন্দময়ভাবে জন্মদিন পালন করা, এটা আমার কাছে খুবই বেসুরো লাগছিল আর কি। আমি জানি না, আমার যদি নিজে ধরেন যদি কোনো স্বজন মারা যায়, আমি তার ঠিক 2 বছর পর এত আনন্দ করে প্রকাশ্যে জন্মদিন পালন করতে পারবো না। জন্মদিন পালন করা যায়, আমার কাছে এই জিনিসটা খারাপ লেগেছে। আপনি পারিবারিক সম্পর্কের জন্য বলছেন কি? না না না, আমি একটু অ্যাড করি আসলে। হ্যাঁ, এটা একটু অস্বাভাবিক ব্যাপার, কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের চিন্তার একটা ব্যাপার আছে। তার ওয়াইফ শাওন হয়তো মনে করেছে যে আমি কান্নাকাটি কেন করব। হুমায়ুন আহমেদ এমনই ব্যক্তিত্ব ছিল, তার জন্মদিন, আমরা তো মৃত্যুদিনে কাঁদছি, তো জন্মদিনও কেন কাঁদবো? কি কথাটা আমি কেন বললাম যে এটা আমার কাছে মাঝে মাঝে, আমার মা 12 তারিখে নভেম্বরের মার 15 বছর মৃত্যু দিবস পালন করলাম আমরা মিলাদ পড়েছি, সবই করেছি, কিন্তু ওনার জন্মদিন যখন এসছে 12ই জুন, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আজকেও কি এই কান্নাকাটি করব? কিন্তু মারও তো অনেক আনন্দের ব্যাপার ছিল সেগুলোকে, তো আমি মানে মাঝে মাঝে একটু ভিন্ন ভিন্ন কিছু করার চেষ্টা করি। তো ওই ঠিক সব সময় মিলাদ পড়বো, কাঁদবো, হ্যাঁ আমি নিশ্চয়ই তাকে স্মরণ করব, আমি কবর জিয়ারত করব, আমি আল্লাহর কাছে দোয়া করব, সব কিছু করব, কিন্তু এটা হয়তো টু আর্লি হয়ে গেছে। বেদনা তো মানুষকে দেখানোর বিষয় না, দুঃখ যন্ত্রণা এগুলো নিজের আনন্দটুকুই তো আসলে মানুষের সঙ্গে শেয়ার করার বিষয় নাকি? যারা এটা দেখে আনন্দিত হবেন তারা আনন্দিত হবেন। আমার মনে হয় কিছু ক্ষেত্রে আনন্দ বেদনা দুইটাই অত্যন্ত পার্সোনাল রাখা উচিত, যে কোনো মানুষের ক্ষেত্রেই। কিছু বেদনা কিছু আনন্দ। কিন্তু হুমায়ুন আহমেদ তো ব্যক্তি ছিল, মানে শুধুমাত্র কোনো ব্যক্তির একক ছিলেন না, তিনি তো আসলে দেশের একজন, সেই দিক থেকে তো হতেই পারে নাকি? হতে পারে, আমার কাছে খুব বেসুরো লেগেছে। যাক, আমরা আমাদের মূল আলোচনায় একটু যাই। গতকাল খুবই ঘটনাবহুল একটা দিন ছিল। প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়েছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান তিনিও চট্টগ্রামে প্রায় 10 বছর পরে লালদিঘিতে সমাবেশ করেছেন, এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গেছেন কিশোরগঞ্জে এবং সেখানেও তিনি বক্তব্য রেখেছেন। প্রথমে একটু আসতে চাই, খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন সেখানে একটু প্রথমেই যে বক্তব্যটি একটু আমার কাছে একটু ভিন্ন রকমই মনে হয়েছে। তিনি জানেন যে কিশোরগঞ্জ আসলে ঈশাখার এলাকা এবং তাকে সেখানে কিন্তু খুব আঞ্চলিক যে ঐতিহ্য আছে সেভাবে তাকে সেখানে বরণ করে নেওয়া হয়েছে, এবং তিনি সেখানকার সমাবেশে বলেছেন যে, আমি একটু পড়ে শোনাতে চাই। হ্যাঁ, বেশি অত্যাচার নির্যাতন হলে ঈশাখার ঢাল তলোয়ারের কথা আপনাদের মনে আছে? তিনি প্রশ্ন করেছেন মানুষকে, আপনারা তা বুঝে নেবেন, আমি যখনই আন্দোলনের ডাক দেব আপনারা অতীতের মতো সাড়া দেবেন। তার এই বক্তব্যটি কি উস্কানিমূলক জনাব আসিফ নজরুল? আমি তো পুরো বক্তব্য দেখি নাই, বলতে পারবো না। এই বক্তব্য যেটুকু আমি পড়ে শোনালাম, না এটুকু শুনে কিছু বোঝা যাবে না, কারণ এটা আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। যেমন আমরা যখন বলি যে স্বৈরাচারের গদিতে আগুন দিব, এর চামড়া তুলে নিব, আমরা বাংলাদেশের পলিটিক্যাল ভোকাবুলারি একটা কথা আছে। বাংলাদেশের পলিটিক্যাল ভোকাবুলারি যদি আপনি গোটা কনটেক্সটে দেখেন তাহলে এটা একটা মিনিং দাঁড়াবে, আর যদি বিচ্ছিন্নভাবে দেখেন অন্য একটা মিনিং দাঁড়াবে। তো এখানে আপনার সরকারে একটা যে কোনো দেশে যখন একটা সরকার নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ বন্ধ করে দেয়, আপনি জানেন বিএনপির ঢাকাতে কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না, জনসভা করতে দেওয়া হচ্ছে না। এর আগে আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা জনসভাও ছিল না, একটা কনফাইন্ড রুমের মধ্যে গুমে যারা শিকার হয়েছে তাদের পরিবার নিয়ে একটা প্রোগ্রাম করার কথা ছিল, সেখানে পারমিশন নেওয়া ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেটা করতে দেওয়া হয় নাই। যখন আপনার এইরকম একটা মানে সরকারের পক্ষ থেকে যখন এইরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখানো হয়, তখন হয়তো ওনারা মনে করছেন যে বিরোধী দলের পক্ষ থেকে নেতাদের মনোবল চাঙ্গা রাখতে হলে, নেতাদেরকে উজ্জীবিত রাখতে হলে এরকম কথা বলা দরকার। কিন্তু যদি তারা মিন না করেন, কথা যেটাই বলা হোক না কেন, মিন না করলে কোনো সময় আন্দোলন সহিংস পথে যাবে না। তারা কি মিন করেন? বেগম জিয়া কিন্তু বলেছেন যে তাদের দাবি আগাম যদি নির্বাচন না দেয়া হয়, যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে তারা কর্মসূচি দেবেন। কি কর্মসূচি দেবেন, কবে কর্মসূচি দেবেন, তা কিভাবে বাস্তবায়িত হবে? দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই কথাগুলি শুনে আসছি, কিন্তু কোনো স্পেসিফিক কিছু আমরা পাচ্ছি না। এই বিষয়টি নিয়ে ফিরবো দর্শক, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জনাব আসিফ নজরুল, কথা হচ্ছিল যে বেগম জিয়ার
কিশোরগঞ্জের বক্তব্য নিয়ে এবং তারা কর্মসূচি দেবেন হুমকি দিয়েছেন। তো কর্মসূচি কবে, কোথায়, কিভাবে দেবেন সেই সুনির্দিষ্ট কিন্তু কিছু নেই। এর কারণ কি? মানে কোনো বিএনপি কি কোনো লক্ষ্য দেখেন? আপনি মানে বিএনপি কিসের লক্ষ্য? বিএনপির আপনার যেই কর্মসূচি মানে তারা যেই অবজেক্টিভটা প্রধানত তাদের, সেটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচনের জন্য। এখন আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো সরকারের বিরুদ্ধে সহিংস, আই মিন ইট, সহিংস সর্বাত্মক উগ্র আন্দোলন না করে কোনোদিন কোনো সরকারকে মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করা যায় নাই। নিশ্চয়ই আপনি সাংবাদিকতা করেন, আপনি আমার সাথে এগ্রি করবেন। এখন ওই রকম আন্দোলন করতে দেশের মানুষকে প্রস্তুত আছে? আমার মনে হয় না প্রস্তুত আছে। মানুষ আন্দোলন চায়, মানুষ গণ আন্দোলন চায়, হয়তো যারা চায় গণ আন্দোলন চায়, সহিংসতা মানুষ চায় না। এখন এরকম একটা চ্যালেঞ্জিং সার্কামস্টেন্সেসে আজকে যেমন ধরেন আপনি যদি 96-এর সাথে তুলনা করেন, তখন যখন বিএনপি এই ধরনের একটা ইলেকশন করেছে, ইলেকশনের পরদিন থেকে লাগাতার হরতাল ছিল এবং অনেক সহিংসতা হয়েছে। তখন আপনার নিশ্চয়ই মনে আছে, বাসে আগুন বলেন বা অফিস যাত্রীকে দিগম্বর করে ফেলা, সবকিছু তখন ছিল। এখন এই ফরম্যাটের আন্দোলন যদি না চলে, তাহলে বিএনপিকে নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে। নিয়মতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে নাদিম কাদেরের কাছে আমি শেষ করতে দেন, আমি শেষ করি নাই। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যখন কর্মসূচি দিচ্ছে, ওটা যদি পালন করতে না দেওয়া হয়, তখন বিএনপি কি করবে? এই বিগ কোয়েশ্চেনটা তারা রিজলভ না করা পর্যন্ত তারা আন্দোলনে যেতে পারবে না। বিএনপি কোনো সহিংস রাজনীতি করছে না, যেমনটি আসিফ নজরুল বললেন। তো আসলে কি এই জন্য সরকার বিএনপিকে দুর্বল ভাবছে? না, আসলে কাউকে দুর্বল ভাবার কোনো প্রশ্ন নেই। ব্যাপারে যেটা হচ্ছে যে আসিফ নজরুল যেটা বললো যে সরকার বাধা দিচ্ছে, করতে দিচ্ছে না। তো একটা জিনিস হলো যে একটি দলের পলিটিক্যাল পার্টির কিছু পলিসি থাকবে, কিছু সিদ্ধান্ত থাকবে যে গভর্নমেন্ট যদি এইভাবে কিছু করে। আসলে গভর্নমেন্টেরও তো কিছু পলিটিক্যাল এজেন্ডা আছে। 7ই নভেম্বর বিএনপি একভাবে ভাবছে, সরকার একভাবে ভাবছে। সেই ভাবনাটা তো নতুন না, এটা অনেক পুরনো। এখন আপনি সেই 7ই নভেম্বর উপলক্ষে বিএনপি একটু সমাবেশ করতে চাইলো, আপনি দিলেন না। সেটা কি কোনো গণতান্ত্রিক বা রাজনৈতিক চর্চার? এটা আসলে আমাদের দেশে একটা ফ্যাশন হয়ে গেছে বলে এটা কি গণতান্ত্রিক অগণতান্ত্রিক। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্টের এজেন্ডা আছে এবং সেগুলো কারো চোখে হতে পারে অগণতান্ত্রিক, কারো চোখে হতে পারে ডেমোক্রেটিক, দ্যাটস ইট। কিন্তু আমি মনে করি যে সমাবেশ করতে দিতে যদি সেখানে কোনো সিকিউরিটি প্রবলেম না থাকে, অন্য কোনো প্রবলেম না থাকে, সেই দেওয়া উচিত। এবং সিকিউরিটি প্রবলেম আছে কিনা সরকারের পক্ষ থেকে কিন্তু সেরকমও কিছু বলা হয়নি। এবং বেগম জিয়া কিন্তু ঢাকার বাইরে প্রোগ্রাম করতে অভিযোগ করেছেন। আমি একটু বলে নিই, হ্যাঁ, বিকজ তাহলে অর্ধেক বলা হবে ব্যাপারটা। আর যেটা যে প্রফেসর আশ্চর্য যেটা বললেন যে বিএনপি যতক্ষণ ডিসিশন না নিতে পারছে যে তাদের এই অহিংস আন্দোলন করতে করতে তারা কোথায় যাবে, কতদিনে যাবে, সেটার কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকেই মনে করছেন যে বিএনপির এই 5ই জানুয়ারি ইলেকশন না করা ভুল হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু বেশ দুর্বল হয়ে পড়েছে, সাংগঠনিক ইন্টারনাল প্রবলেম